Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Literary Journey with Tamanna. আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পোয়েট্রির একটি প্রকারভেদ ইপিক নিয়ে, যার অর্থ হচ্ছে মহাকাব্য। আজকে আমরা জানবো ইপিকের ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড কাইন্ডস অফ ইপিক সম্পর্কে। তো চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জানবো ডেফিনিশন অফ ইপিক সম্পর্কে। An epic is a long narrative poem, often written in an elevated style with the theme of adventures and the deaths of a heroic or legendary figure. অর্থাৎ ইপিক অথবা মহাকাব্য হচ্ছে একটি দীর্ঘ বর্ণনাত্মক কবিতা, যেটি অনেক উৎকৃষ্ট মানের, অনেক উচ্চমানের শব্দচয়নের মাধ্যমে লেখা হয় এবং এটির বিষয়বস্তু থাকে সাধারণত কোনো ঐতিহাসিক বা পৌরাণিক ব্যক্তির দুঃসাহসিক কাজ কিংবা বিজয়ের গল্প নিয়ে। It reflects the values, cultures, and traditions of the society from which it originates. এটি উপস্থাপন করে একটি সমাজের নিয়মকানুন, সংস্কৃতি বা ঐতিহ্যকে, যেখান থেকে এটি উৎপন্ন হয়েছে। In other words, an epic is a lengthy narrative poem with a heroic figure or a series of heroic tales that involves gods, supernatural elements, and grand themes such as good versus evil, fate and honor or victory. অন্যভাবে বলা যায়, মহাকাব্য হলো একটি বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব অথবা কতগুলো বীরত্বপূর্ণ কাজের আখ্যান সহ একটি দীর্ঘ বর্ণনাত্মক কবিতা। এখানে সংযুক্ত থাকে বিভিন্ন দেবতা, অতিপ্রাকৃত উপাদান এবং উৎকৃষ্ট সমস্ত বিষয়বস্তু, যেমন ভালো অথবা মন্দের মধ্যে পার্থক্য, ভাগ্য, সম্মান, যুদ্ধ, বিজয় ইত্যাদি। এক কথায় ইপিক সাধারণত কোনো শ্রেষ্ঠ বীর বা জাতীয় বীরের কোনো দুঃসাহসিক কাজ বা গল্প নিয়ে রচনা করা হয়, যেখানে খুবই উচ্চমানের শব্দচয়ন বা খুবই উৎকৃষ্ট স্টাইল ব্যবহার করা হয়। আশা করি বোঝাতে পেরেছি। তো চলুন এবার আমরা জানবো ক্যারেক্টারিস্টিক্স অফ ইপিক সম্পর্কে, যার মাধ্যমে আমরা জানতে পারবো বা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই কবিতাটি একটা ইপিক বা মহাকাব্য। প্রথমেই থাকবে হিরোইক প্রোটাগনিস্ট, একজন জাতীয় নেতা অথবা সৃষ্টিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়। অ্যান্ড হি possesses extraordinary strength, bravery and moral integrity, এবং পাশাপাশি সে প্রধান চরিত্রটি ধারণ করে অসাধারণ শক্তি, সাহস এবং নৈতিক দৃঢ়তা। তার পরের যে বৈশিষ্ট্যটি সেটা হলো গ্র্যান্ড সেটিং, অর্থাৎ মহাকাব্যের সেটিংটি হবে খুবই উৎকৃষ্ট মানের, খুবই আড়ম্বরপূর্ণ সেটিং হবে। The action takes place in grand setting, nations, the world or even in the universe. অর্থাৎ মহাকাব্যের গল্প এই সংক্রান্ত সামগ্রিক কার্যাবলী একটি অভিজাত শ্রেষ্ঠ একটা সেটিংসকে কেন্দ্র করে আবর্তিত হবে, যেমন যে কোনো একটি জাতি অথবা পুরো পৃথিবী অথবা সৃষ্টি জগতের কেন্দ্র করে। থার্ড যে ক্যারেক্টারিস্টিকটি রয়েছে সেটি হলো সুপার ন্যাচারাল এলিমেন্টস। এখানে সুপার ন্যাচারাল এলিমেন্টস কি, যেগুলো হচ্ছে অতিপ্রাকৃত বিষয়াবলী। ইনভলভমেন্ট অফ গডস, মনস্টার্স অর দ্য সুপার ন্যাচারাল ফোর্সেস, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের দেবদেবী, দানবী অথবা অন্যান্য অতিপ্রাকৃত বিষয়াবলীর উপস্থিতি লক্ষ্য করা যাবে। অ্যান্ড দেন ফর্মাল অ্যান্ড ইলেভেটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে নিয়মমাফিক উৎকৃষ্ট মানের শব্দচয়ন করা হবে। ইউজেস ফর্মাল ডিকশন, ইপিক সিমিলিস অ্যান্ড এ সিরিয়াস টোন, অর্থাৎ এখানে নিয়মমাফিক উচ্চস্তরের ভাষা প্রয়োগ করা হবে, অভিজাত শব্দ চয়ন করা হবে, যেখানে লেখকের মনোভাব থাকবে সিরিয়াস। আমরা যদি পরবর্তী ক্যারেক্টারিস্টিকটি দেখি সেটা হচ্ছে ইনভোকেশন অফ এ মিউজ, অর্থাৎ একটা মিউজের প্রতি আহ্বান। মিউজ হচ্ছে সাহিত্যের দেবী। বিগিনস উইথ এ কল টু এ মিউজ অর ডিভাইন ইন্সপিরেশন টু হেল্প টু টেল দ্য স্টোরি, অর্থাৎ সাধারণত মহাকাব্য শুরুই হয় মিউজকে আহ্বান করার মাধ্যমে। এখন প্রশ্ন হলো মিউজটা কি? গ্রিক মাইথোলজিতে মিউজ হলো 9 জন দেবী, যারা শিল্প, সাহিত্য এবং বিজ্ঞান রচনা করতে অনুপ্রেরণা দেয়। তো কবিরা মহাকাব্য লেখার শুরুতেই দেবীদের কাছে প্রার্থনা করতেন যাতে তারা আশীর্বাদ এবং অনুপ্রেরণা দেন কবিকে মহাকাব্যের মতো বড় কবিতা রচনা করতে। অ্যান্ড দেন ইন মেডিয়াস রেস,
The story often starts in the middle of events, then uses flashbacks to explain first actions. ইন মিডিয়াস রেসটা কি? ইন মিডিয়াস রেস এটি হচ্ছে একটি ল্যাটিন টার্ম ইনটু দ্য মিডল অফ দ্য থিংস, অর্থাৎ ঘটনার মাঝখানে। এখন এটা যদি আমি ব্যাখ্যা করি, এটি একটি ন্যারেটিভ টেকনিক যেখানে একটি গল্প শুরু হয় ঘটনার মাঝখান থেকে, পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এর পেছনের কাহিনী এবং এর শুরুটা প্রকাশিত হয়। এরপরে সেভেন্থ যে ক্যারেক্টারিস্টিকটা রয়েছে সেটা হলো ইপিক ক্যাটালগ, অর্থাৎ মহাকাব্যের তালিকা অথবা সূচি। The lists of warriors, ships or armies are often included for grander and detail. মহাকাব্যের আড়ম্বরতা বাড়ানোর জন্য মহাকাব্যটিকে উৎকৃষ্ট মানে করার জন্য, উচ্চ মানের করার জন্য এখানে বিভিন্ন তালিকা প্রণয়ন করা হয়। তালিকাগুলো হতে পারে তালিকা বা সূচি প্রণয়ন করা হয়। এগুলো হতে পারে যোদ্ধাদের তালিকা কিংবা যুদ্ধের বহর যে শিপসগুলো রয়েছে সেগুলোর তালিকা, অথবা আর্মি যে সেনাবাহিনী রয়েছে সেগুলোর তালিকা থাকতে পারে, যেগুলো একটা মহাকাব্যের বর্ণনা বৃদ্ধি করে এবং এটার আড়ম্বরপূর্ণতা বৃদ্ধি করে। পরবর্তী যে ক্যারেক্টারিস্টিকটি রয়েছে সেটি হলো লং স্পিচেস। হিরোস অ্যান্ড ক্যারেক্টার্স ডেলিভার ল্যান্দি ফর্মাল স্পিচেস, অর্থাৎ সাধারণত হিরোরা অর্থাৎ ইপিকের মধ্যে সাধারণত হিরোরা মানে যারা প্রধান চরিত্র আর কি, পাশাপাশি অন্যান্য চরিত্র বিভিন্ন নিয়মমাফিক বর্ণনাত্মক কিছু বক্তৃতা প্রদান করে থাকে। এর পরবর্তী যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো ইউনিভার্সাল থিমস। এখানে সাধারণত ইপিকের মধ্যে সাধারণত ইউনিভার্সাল থিমস নিয়ে আলোচনা করা হয়। ইউনিভার্সাল থিমসগুলো কি? এগুলো হতে পারে themes such as honor, fate, courage, loyalty, and the struggle between good and evil. এই ইউনিভার্সাল থিমগুলো হতে পারে সম্মান, তারপর ভাগ্য অথবা সাহস, বিশ্বাসযোগ্যতা হতে পারে, অথবা ভালো এবং মন্দের অবস্থানের মধ্যে দৃঢ় থাকার যে ব্যাপারটা সেটা হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তবে সেগুলো বেশিরভাগ ইউনিভার্সাল থিম হয়ে থাকে। এরপরে আমরা জানবো টাইপস অফ ইপিক সম্পর্কে। ইপিক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ফোক ইপিক এবং লিটারারি ইপিক। ফোক ইপিক হচ্ছে ওরাল ইপিক, অর্থাৎ যেটা মৌখিক। ফোক ইপিকের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ফার্স্ট ডাউন ওরালি বিফোর বিং রিটেন, এটি লেখার আগে মৌখিকভাবে প্রকাশ পায়। অ্যান্ড দেন অরিজিনেটস ফ্রম অ্যানশিয়েন্ট ট্রেডিশনস অ্যান্ড ফোকলোর, এটি লোককথা থেকে অথবা বিভিন্ন প্রাচীর ঐতিহ্য থেকে এগুলো উৎপন্ন হয়। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি, দ্য ইলিয়ড অ্যান্ড দ্য ওডিসি বাই হোমার। বিওলফ, আমি যদি বিওলফের কথাই বলি, বিওলফটা কিন্তু অনেক হাজার বছর আগে নাম না জানা কোনো ব্যক্তি রচনা করেছিলেন, যেটা প্রথমত মৌখিকই ছিল, পরে আস্তে আস্তে এটাকে লিখে সংকলন করা হয়েছে। এর পরবর্তী যে প্রকারটি রয়েছে লিটারারি ইপিক, যেটা আর্ট ইপিক, যেটা হচ্ছে সংকলন করা হয়, লিখে সংকলন করা হয়। রিটেন বাই এ নোন অথর, অর্থাৎ এটি একটি পরিচিত একজন লেখকের দ্বারা লেখা হয়। অফেন ইন্সপায়ার্ড বাই ফোক ইপিক্স বাট মোর স্ট্রাকচার অ্যান্ড পলিশ, এটি প্রায়ই ফোক ইপিক থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়, তবে এটি ফোক ইপিক থেকে অনেক বেশি সংগঠিত এবং অনেক বেশি পরিমার্জিত। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি দ্য এনিড বাই ভির্জিল, প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন, যেগুলো ফোক ইপিক থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে, কিন্তু ফোক ইপিক থেকে অনেক বেশি পরিমার্জিত এবং অনেক বেশি স্ট্রাকচার্ড, গঠনগত দিক থেকে অনেক বেশি সুসংগঠিত। তো আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার প্রথমে আপনিই পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।